Assalamualaikum. Hello. Assalamualaikum. Hello. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ শুকরিয়া তোমরা সবাই খুবই ভালো আছো। দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার আমাদের গণিতের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের উপর আজকে ক্লাসটা নিয়ে আসছি। আমি একটা পোল দিয়েছিলাম আর তোমরা সবাই তোমাদের দুর্বলতার অধ্যায়গুলোর মধ্যে সবচেয়ে বেশি যে দুর্বলতার অধ্যায়টা বলছিলা সেটা হলো আমাদের উপপাদ্যের যে অধ্যায়টা, পিথাগোরাসের উপপাদ্য যেটা। তো সেটার একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত আমরা আজকের ক্লাস আলোচনা করার চেষ্টা করব। এমনকি যদি তুমি আজকের ক্লাসটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত করো তাহলে এই চ্যাপ্টারের আর কোনো ধরনের কোশ্চেন তোমাকে আটকাইতে পারবে না। মানে পরীক্ষা হলে যেভাবেই কোশ্চেন করুক না কেন তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা। আর জীবনেও যদি এই চ্যাপ্টারটা কোনোদিন না পড়ে থাকো তাহলে আজকে যদি প্রথম এই চ্যাপ্টারটা পড়ে থাকো তাতেও কোনো প্রবলেম নেই। তুমি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে ধরে ধরে বুঝতে পারো তাহলে আশা করি আজকের ক্লাসের পর তোমার এই চ্যাপ্টারের আর কোনো কিছুর প্রয়োজন হবে না। কোশ্চেন যেভাবেই করুক না কেন তুমি আজকের ক্লাসটা যদি সম্পূর্ণ বুঝতে পারো তাহলে আর কোনো ধরনের প্রবলেম হবে না। এমনকি কোশ্চেন যেভাবেই করুক না কেন তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। ওকে, তো তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু জানাও। ওকে, তোমাদের সাউন্ড শুনতে এবং দেখতে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু জানাও। ওকে, আচ্ছা তাহলে আমরা সময় নষ্ট না করে ক্লাসটা শুরু করছি। দেখো ক্লাস নাম্বার হলো 2। আজকের ক্লাসে আমরা শিখবো হলো পিথাগোরাসের উপপাদ্য। এই টপিকসটা আমরা আজকের ক্লাসে শেখার চেষ্টা করব। ওকে, সো আমরা সময় নষ্ট করব না, আমরা খুব গুরুত্বপূর্ণ টপিকস গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব যেহেতু তোমাদের আগামীকাল পরীক্ষা। সো আজকের ক্লাসটা যদি তোমরা যতটুকু পারো কন্টিনিউ করো, দেন পরেরটা বাকিটুকু তোমরা দেখে নেওয়ার চেষ্টা করবা। ওকে, সো ক্লাসটা মনোযোগ দিয়ে সহকারে দেখো। আমরা প্রথমত দেখতেছি যে আমাদের উপপাদ্যের ক্ষেত্রে বা এই পিথাগোরাসের উপপাদ্যের ক্ষেত্রে আমাদের কিছু বেসিক লাইন আছে। এই লাইনগুলো তোমাদের জন্য ততটা ইম্পর্টেন্ট না, বাট আমার কাছে মনে হলো যে এগুলা থেকে এমসিকিউ আসে, সেই জন্য আমরা এমসিকিউর জন্য এই 3টা লাইন মনে রাখার চেষ্টা করব। বাট এখান থেকে এই লাইনটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে তোমার কাজে লাগতে পারে। সো এই লাইনটা কি দেখো, সমকোণের বিপরীতে বাহু অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটা কি? অতিভুজ। এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ভূমি এবং উন্নতি। এই উন্নতি মিন্স বলতে কি বোঝায়? লম্ব বোঝায়। উন্নতির আরেকটা নাম কি? লম্ব, যেটা আমরা সবাই চিনি। তো এখানে বলছে কি সমকোণের বিপরীত বাহুটা হবে অতিভুজ এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ভূমি এবং উন্নতি। তো এই টপিকসটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো এখানে আমি দেখতেছি কি, দেখো এখানে আমি দেখতেছি যে একটা সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজের মধ্যে এটা যদি হয় তার সমকোণ, তো সমকোণের বিপরীত যে বাহুটা এটা হলো কি? অতিভুজ। এটা কি? অতিভুজ। সো আমি যদি এটা একটু আলাদা স্লাইডে দেখাই, দেখো এই যে সমকোণী ত্রিভুজ, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ। সো এই সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি সমকোণ হয়, এই কোণটা যদি সমকোণ হয় তাহলে সমকোণের বিপরীত যে বাহুটা এটা আমাদের কি? মূলত অতিভুজ। এটা কি? অতিভুজ। অতিভুজ। সো এটা হলো অতিভুজ। এমনকি তার বিপরীত পরবর্তী যে দুইটা বাহু আছে এটা হলো ভূমি, আর এটা হলো কি? লম্ব। সো ভূমি এবং লম্ব এই জিনিসটার মধ্যে কনফিউশন আছে, মানে এটা চেঞ্জ হইতে পারে। ভূমি এবং লম্বটা তার জায়গা থেকে সরে যেতে পারে। সো কিভাবে আসে বা কখন কোনটাকে আমরা ভূমি ধরবো কোনটাকে লম্ব ধরবো? যদি আমি এটা দেখাই, দেখো কোন যদি এটা হয়, কোন এটা তো অতিভুজ, যেহেতু কি এটা হলো সমকোণ,
তাহলে এটা হবে কি অতিভুজ, এটা ফিক্সড, এটা অতিভুজ, ঠিক আছে। সো যদি কোণ এটা হয়, কোণের বিপরীত পাশে যেটা থাকবে এটাকে আমরা লম্ব বলবো। কোণের বিপরীতে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো, লম্ব। তাহলে এটা অটোমেটিকলি কি হয়ে যাবে, ভূমি হয়ে যাবে। বুঝতে পারছি? কোণের বিপরীত পাশে কি থাকে, লম্ব থাকে। জাস্ট এখান থেকে একটা লাইন মনে রাখবা তোমরা সব সময়, যে কোণের বিপরীতে, কোণের বিপরীতে, কোণের বিপরীতে লম্ব, কোণের বিপরীতে কি থাকে, লম্ব থাকে। সো এখানে যদি আমরা আরেকটা ত্রিভুজ দেখাই, দেখো আরেকটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। এবার যদি কোণ এটা হয়, কোণ যদি এটা হয়, তাহলে তোমরা বলো তো এখানে কোণ যদি এটা, তাহলে এটার বিপরীতে কি আছে, অতিভুজ। তো এটা ফিক্সড, অতিভুজ এটা ফিক্সড, অতিভুজ, অতিভুজ। সো এই অতিভুজের কোণের বিপরীত কোনটা, এটা, তাহলে এটা কিন্তু এখন লম্ব হয়ে যাবে, এটা লম্ব, আর এটা তখন কি হয়ে যাবে, ভূমি হয়ে যাবে। লম্ব এবং ভূমি, ক্লিয়ার সবাই? সো লম্ব এবং ভূমি নিয়ে কিন্তু আশা করি তোমাদের কোনো প্যাচ লাগবে না এবং ঝামেলাও হবে না আশা করি। সো কোনটাকে লম্ব বলবো, কোনটাকে ভূমি বলবো, এই জিনিসটা আশা করি ক্লিয়ার। শর্টকাটটা কি, কোণের বিপরীতে সবসময় লম্ব হবে, এই জিনিসটা মনে রাখলেই তোমার কি হয়ে যাবে, কাজ শেষ। আর এখানে মনে রাখবা যে কোণের সমকোণ যেটা, সমকোণের বিপরীতে অবশ্যই কি থাকে, অতিভুজ থাকে। সমকোণের বিপরীতে কি থাকে, অতিভুজ থাকে। ওকে, ভালো কথা। এবার আসো এগুলার বাহু নির্ণয় কেমনে করে, সমকোণী ত্রিভুজের মধ্যে বাহু। সো আমরা যদি একটু পড়ি, দেখো এবিসি সমকোণী ত্রিভুজের এসিবি কোণটি হলো সমকোণ, মানে এই কোণটা হলো সমকোণ, এটা আমাকে বলছে। এবং এবি ত্রিভুজটির অতিভুজ, এবি ত্রিভুজটির অতিভুজ, এটা আমরা সবাই জানি। কিভাবে জানলাম, যে তুমি অলরেডি শিখে আসছো যে সমকোণের বিপরীতে, এই যে সমকোণ, এটার বিপরীতে কি থাকে, অতিভুজ থাকে। তাহলে এটা তো অতিভুজ, এটা আমরা খুব ভালো করে জানি যে এটা অতিভুজ। যদি আমি কোণ এটা ধরি, তাহলে এটা হবে কি ভূমি, আর এই কোণের বিপরীতে কি থাকবে, লম্ব থাকবে, এই কোণের বিপরীতে লম্ব থাকবে। ওকে, আচ্ছা। এবার আসো বাহুগুলা কি নির্দেশ করে, বাহুগুলার জন্য শর্টকাটটা বলে দিই, একদম শর্টকাট বলে দিই। দেখো একদম শর্টকাট বলে দিই। মনে করো সাপোজ আমি বাহুটা দিলাম কি, যে এটা হলো এ বাহু, এটা হলো এ বি বাহু, এটা বিসি, এ বিসি সমকোণী ত্রিভুজ। সো এবার তুমি খেয়াল করবা যে এই যে কোণ, এটা কি আছে, এ বাহু না, এটার বিপরীত যেই বাহুটা, এটাকে আমরা ছোট হাতের এ ধরবো, শেষ। ঠিক একইভাবে এটা সি, তাহলে এটার বিপরীতে কোন বাহুটা, এই বাহুটা না, এটা হলো ছোট হাতের সি। ঠিক একইভাবে এইটা হলো, এই যে এটা হলো বি, এটার বিপরীতে কি, এই বাহুটা না, এটা হলো বি। বাহুটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি আমি তোমাদের বলি যে মনে করো আরেকটা সমকোণী ত্রিভুজ আছে, এই যে এটা, এবার সেটার নাম মনে করো দিছে হলো কি, যে বি সি এ। মনে করো বললাম আমি যে সি কোণটা হলো সমকোণ। তাহলে এবার তুমি বললো তো যে এই বিসি বাহুটা কি হবে, বিসি বাহুটা হবে এ বাহুটা, যেটা এই কোণের বিপরীতে হলো এ। সে একইভাবে বি কোণের বিপরীতে হবে কি, বি। সি কোণের বিপরীতে হবে সি। সো আশা করি বাহুটা নিয়ে কোনো প্যারা নাই, বাহুটা তোমরা বের করে ফেলতে পারবা। ওকে, ওকে, আচ্ছা। সো আমরা বাহু জিনিসটা বুঝতে পারছি, এমনকি কোন বাহুটাকে কখন লম্ব ধরবো কখন ভূমি ধরবো এটাও আমরা ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো এখান থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা, আচ্ছা এখানে একটা জিনিস আমরা শিখছি, দেখো এই লাইনটা একটু ভালো করে খেয়াল করি। এবিসি বাহু দ্বারা নির্দেশিত ত্রিভুজের ক্ষেত্রে সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা আসলে কেমন আসে দেখো। আমি যদি তোমাকে বলি, দেখো আমি যদি তোমাকে একটু দেখাই যে এই একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি কোণ হয় তাহলে এটা কি হয়ে যাবে, লম্ব। এটা কি হয়ে যাবে, লম্ব। এটা কি হয়ে যাবে, ভূমি। আর এই কোণের বিপরীতে যেটা থাকবে সেটা হলো আমাদের কি, অতিভুজ, অতিভুজ। সো এটা হলো আমি এ ধরলাম, এটা ভি ধরলাম, এটা সি ধরলাম। সো পিথাগোরাসের একটা সূত্র আছে, বা পিথাগোরাসের মেইন সূত্র যেটা, যদি আমি লিখে দিই এখানে, মূল সূত্র, মূল সূত্র, মূল সূত্রটা কি, যে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো এই লাইনটা তোমার মনে রাখতে হবে ভাইয়া। আর এটা কিভাবে আসে সেটা প্রমাণ আমরা একটু পরে দেখাবো, চেষ্টা করব। ওকে, তো অতিভুজটা কি আছে এখানে দেখো তো, অতিভুজকে এসি না, অতিভুজকে এসি স্কয়ার, লম্বকে এবি, তাহলে এবি স্কয়ার প্লাস ভূমিকে
ভিসি স্কয়ার লেখা যায়। ওকে, লেখা যায়, ঠিক আছে। এটা হলো মূলত কাজ। সো এখান থেকে তুমি চাইলে বাহুগুলো নিয়েও কাজ করতে পারো। বাহু কি আছে তুমি দেখো তো, বাহু যদি চিন্তা করো তুমি কিন্তু অলরেডি জানো যে বি কোণ যেহেতু এটা, তাহলে বি কোণের বিপরীত পাশে এটা কি হবে, বি কোণ হবে ছোট হাতের বি। সি কোণের বিপরীত পাশে এটা কি হয়ে যাবে, ছোট হাতের সি। এই কোণের বিপরীত পাশে এটা কি হয়ে যাবে, এ। তাহলে এখান থেকে তুমি চিন্তা করতে পারো যে এসি মানে কি আসলে ভি না, তাহলে ভি স্কোয়ার। এবি মানে কি আসলে সি, তাহলে সি স্কোয়ার প্লাস ভিসি মানে কি আসলে এ, তাহলে এ স্কোয়ারও কিন্তু লেখা যায়। ওকে, সো এই সূত্রটা কিভাবে আসে সেটা যদি আমরা একটু দেখাই। ওকে, আমরা সময় নষ্ট করতেছি না, আমরা খুব দ্রুত করানোর চেষ্টা করতেছি যেন তোমাদের সময়টা বেঁচে যায়। ওকে, সো দেখো আমরা এই যে এই সমকোণী ত্রিভুজটা বা এই পিথাগোরাসের উপপাদ্যটা আমরা অনেক উপায়ে প্রমাণ করতে পারি। তার মধ্যে সবচেয়ে বেশি আসে যেটা পরীক্ষায়, সেটা হলো আমাদের মূলত দুইটা সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ, দুইটা সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ। সো প্রমাণটা কি আসলে পিথাগোরাসের উপপাদ্যটাকে আমরা এভাবে বলতে পারি, একটা ত্রিভুজের মধ্যে তো দুইটা বাহু, একটা ত্রিভুজের মধ্যে কয়টা বাহু, দুইটা বাহু। দেখো একটা ত্রিভুজের মধ্যে এই যে তিনটা বাহু, এই তিনটা বাহুর মধ্যে একটা বাহুর বর্গের সমষ্টি, একটা বাহুর বর্গের সমান হবে আর যে দুইটা বাহু আছে ওই দুইটা বাহুর বর্গের সমষ্টি। মানে এক কথায় আমরা এটাকে এভাবে বলি যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গদ্বয়ের সমষ্টির সমান। মানে তুমি তো সূত্র শিখছো কি, অতিভুজ স্কোয়ার সমান সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সো অতিভুজ স্কোয়ার মানে কি, অতিভুজের উপর যে তুমি বর্গক্ষেত্র তৈরি করছো ওইটার সমান হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে লম্ব এবং ভূমি যে দুইটা বাহু আছে ওই দুইটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। সো আমরা এই মুহূর্তে এখন আমরা শিখবো যে দুইটা সমকোণী ত্রিভুজের সাহায্যে তুমি কিভাবে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করো। সো পিথাগোরাসের উপপাদ্য আমরা সবাই জানি, পিথাগোরাসের উপপাদ্যটা হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এক কথায় আমরা যেটাকে বলি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো এই সূত্রটা কিভাবে তুমি দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করবা সেটা হলো এখন দেখার জিনিস। তাহলে চলো সমকোণী ত্রিভুজ অঙ্কন করি আমরা একটা। দেখো এই যে একটা সমকোণী ত্রিভুজ, এবার একটু কাহিনী আছে এটার মধ্যে, একটু ভালো করে মনোযোগ দিবা চিত্রটা। সো আমি যদি এটাকে বলি যে এটা হলো এবিসি ত্রিভুজ, এটা হলো এবিসি ত্রিভুজ। ওকে, এটা হলো এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। এবার এই যে আমি যদি বাহুগুলো চিন্তা করি, বাহু একটু তো শিখে আসছি, বাহু মানে কি, এই সি কোণের বিপরীতটা হলো সি বাহু, সি কোণের বিপরীতে কি সি বাহু, এই এ কোণের বিপরীতে এ বাহু, বি কোণের বিপরীতে এটা হলো বি বাহু। ওকে, এনাফ। আচ্ছা এবার আমরা কি করব, লম্ব এই যে বিসি বাহুটাকে বর্ধিত করব, বিসি বাহুটাকে বর্ধিত করব কতটুকু, ডি পর্যন্ত, কি করব ডি পর্যন্ত বর্ধিত করব। আচ্ছা এটার একটা মাপ আছে, এই বিসি বাহুটা এই সিডি বাহুটা, এই সিডি বাহুটা ঠিক ততটুকুই বর্ধিত করব যতটুকু আমাদের এবি বাহুটা। তাহলে এবি বাহুর সমান করে আমরা কি করব, সিডি বাহুটাকে বর্ধিত করব। তাহলে এবি বাহুটা কত সি, তাহলে সিডি বাহুটাও তো যদি এ এর সমান হয় তাহলে এটাও কি হয়ে যাবে, সি হয়ে যাবে। ওকে, এরপরে কাজ হলো তুমি যে এই যে বিসি বাহুটা আছে না, এই বিসি বাহুটা এই বিসি বাহুর সমান করে আমরা এখানে কি করব, একটা লম্ব অঙ্কন করব। ওকে, লম্ব অঙ্কন করলাম। আচ্ছা ক্লিয়ার। এবার আসো এই যে তুমি বলো এই বিসি যদি এ হয় তাহলে এটা যদি আমি ধরি ই, এটা কি ধরি ই, তাহলে এই বিসি যদি এ হয় তাহলে ডিই কি হয়ে যাবে, এ হয়ে যাবে। সো এবার এটাকে তুমি কানেক্ট করে দাও, এটাকে তুমি কানেক্ট করে দাও। ওকে, কানেক্ট করে দাও। আচ্ছা এবার তুমি চাইলে এটাওকেও কানেক্ট করে দাও, এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। সো এইটা হলো আমাদের কি মূলত চিত্রটা। এই চিত্রের ক্ষেত্রে একটু খেয়াল করো, এটা হলো সি, এটা হলো এ, তাহলে এটা কিন্তু বি থাকতেছে, এটা কি হয়ে যেতেছে, বি থাকতেছে কিন্তু। ওকে, আচ্ছা সো এবার আমরা সম্পূর্ণটা কেমনে প্রমাণ করে সেটা দেখানোর চেষ্টা করি। আমি একটু স্লাইডটা কপি করে নিই, স্লাইডটা কপি করে নিই। ওকে, আচ্ছা দেখো তাহলে আমরা এখানে প্রমাণ করার জন্য আমি চাইলে একদম বিস্তারিত লিখে দিই। প্রথম কাজ হলো আমরা এখানে কি করছি, এই যে দুইটা সমকোণী ত্রিভুজ, এই দুইটা সমকোণী যে সমবাহু মানে সর্বসম ত্রিভুজ এটা আমরা প্রমাণ করব। দেন আমরা এটাকে ট্রাপিজিয়াম বানাবো, ট্রাপিজিয়াম বানানোর পরে আমরা কি করবো, এটাকে ক্যালকুলেশনের মাধ্যমে প্রমাণ করে দেখাবো। সো দুইটা সমকোণী ত্রিভুজের জন্য সাহায্যে চিন্তা করলে দেখো এই একটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ, এই দুইটা নিয়ে মূলত আমাদের কাজ। তাহলে চলো প্রথমত আমরা বিশেষ নির্বাচন লিখি, একদম পরীক্ষা হলে যেভাবে লিখবা সেটা দেখাই। বিশেষ নির্বাচন, বিশেষ
নির্বাচন, বিশেষ নির্বাচন। মনে করি যে এই যে তোমাদের এবিসি একটা সমকোণী ত্রিভুজ, মনে করি এভিসি সমকোণী ত্রিভুজে এই যে বি কোণ এটা হলো কি 90 ডিগ্রি, তাহলে এই যে বি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, এটা হলো আমাদের কি পিথাগোরাস। আচ্ছা, বি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এটার বিপরীতে কি এসি বাহু না? এই এসি তাহলে কি অতিভুজ, এসি সমান সমান কি অতিভুজ। ওকে, আচ্ছা এই এসি হলো অতিভুজ, আর এই অতিভুজটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? বি দ্বারা প্রকাশ করছি, বি। এরপরে তুমি বাহুগুলো লিখে দাও যে বিসি সমান সমান এ আর এবি সমান সমান কি সি। তাহলে বিসি সমান সমান এ এবং এবি সমান সমান সি। এটা হলো আমাদের কি বিশেষ নির্বাচন। এবার তোমাকে প্রমাণ করতে বলছে কি? প্রমাণ তো তোমাকে সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণ করতে বলছে, পিথাগোরাসটা প্রমাণ করতে। পিথাগোরাস মানে তো তুমি শিখাইছো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো এখানে অতিভুজকে এটা, ভূমি লম্বকে এটা, ভূমিকে এটা। তাহলে এখানে তুমি লিখবা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে অতিভুজ কি আছে ভি না, তাহলে ভি স্কয়ার সমান সমান, বা তুমি চাইলে একটু বিস্তারিত লিখতে পারো কি যে এসি স্কয়ার সমান সমান এবি স্কয়ার প্লাস ভূমি মানে কি ভিসি স্কয়ার। অর্থাৎ এসি মানে কি ভি, তাহলে ভি স্কয়ার সমান সমান এবি মানে কি সি, তাহলে সি স্কয়ার প্লাস ভিসি মানে কি এ, তাহলে এ স্কয়ার। সো তুমি এখান থেকে প্রমাণ করবা কি এই দুইটা, এই দুইটা আমাকে প্রমাণ করতে বলছে। ওকে, বুঝতে পারছি সবাই? আচ্ছা, সো এবার আসো এই দুইটা যে প্রমাণ করতে বলছে, আচ্ছা এই দুইটা যে প্রমাণ করতে বলছে, এই দুইটা প্রমাণ করার জন্য আমরা কি দেখবো? এখানে যে দুইটা ছোট ছোট সমকোণী ত্রিভুজ আছে, এই দুইটাকে আমরা সর্বসম বানানোর চেষ্টা করব। তাহলে চলো প্রমাণের মধ্যে, প্রমাণ, ওকে প্রমাণের ক্ষেত্রে চলো, এটা হলো প্রমাণ। ধাপ 1, সো ধাপ 1টা কি? আমরা এখানে এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে সর্বসম বানাবো। তো সর্বসম বানানোর ক্ষেত্রে তুমি চিন্তা করো, এটা হলো এবিসি একটা ত্রিভুজ, আর এটা আমাদের কি সিডিই একটা ত্রিভুজ। এই সিডিই ত্রিভুজের মধ্যে দেখো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সিডিই সমকোণী বা এ, সরাসরি লিখে দাও এ। এই দুইটার মধ্যে তুমি খেয়াল করো তো, এটা তো কোণ, তাহলে আমি দেখতেছি এখানে অতিভুজ কে আছে এসি এবং কি সিই, এসি এবং সি। তাহলে আমি লিখতে পারি এখানে যে এবি বা এসি সমান সমান কি আছে সিই আছে। এটা হলো একটা অতিভুজ। খেয়াল করো এখানে তুমি কিন্তু অলরেডি জানো যে এই যে এবি, এই এবির সমান করেই কিন্তু আমি কি করছিলাম সিডিটা অঙ্কন করছিলাম। তুমি দেখো তাহলে এবি সমান সমান আমি বলতে পারি কি সিডি, এবি সমান সমান সিডি। ঠিক একইভাবে এখান থেকে আমি আরো বলতে পারি যে এই যে বিসি সমান সমান কি ডিই, বিসি সমান সমান ডিই। তুমি চাইলে এটা যথাযথ লিখতে পারো যে অঙ্ক অনুসারে, মানে তুমি অঙ্কন করছো ওই অনুসারে এটা আমি বলতে পারি যে এসি সমান সমান সিই, এবি সমান সমান সিডি এবং বিসি সমান সমান ডিই। এবার খেয়াল করো কোনটা, এই যে কোণ এবিসি এই যে 90 ডিগ্রি, আবার কোণ সিডিই এটাও কিন্তু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে তুমি একটা বলতে পারো যে কোণ এ ভিসি সমান সমান কোণ সি ডিই ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? 1 সমকোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছি? আচ্ছা, এবার খেয়াল করো এখানে কিন্তু আমাদের আরেকটা কোণ আছে। দেখো এই কোণটা তো এটা বুঝলাম, এবার এই কোণটা খেয়াল করো তো, এই কোণটা এটা কি বি এবং সি এর মাঝে আছে, এখানেও বি এবং সি এর মাঝে এই কোণটা। তাহলে এই দুইটা কোণও কি পরস্পর সমান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোণ
কোনটা দেখো, এই যে এই দুইটা তো মিলে গেছে, তাহলে এখান থেকে দেখো দুইটা বাহু এবং একটা কোণ যদি মিলে যায়, আমরা কোণ বাহু কোণ বাহু কোণ বাহু, এই যে নীতি থেকে আমরা জানি যে দুইটা বাহু এবং একটা কোণ যদি কোনো ত্রিভুজের সাথে মিলে যায়, তাহলে এই দুইটা ত্রিভুজকে আমরা কি করতে পারি, সর্বসম ত্রিভুজ বলতে পারি। তো এখানেও আমি দেখতেছি এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা বাহু এবং একটা কোণ কিন্তু মিলে গেছে, সমান সমান হয়ে গেছে, তাহলে এই বাহুটা এই ত্রিভুজ দুইটাকে আমরা কি করতে পারি, সর্বসম ত্রিভুজ বলতে পারি। তো সর্বসম ত্রিভুজ যদি বলি, তাহলে এখানে ত্রিভুজ দুইটা কে কে ছিল, একটা হলো এবিসি ত্রিভুজ ছিল, আরেকটা কে ছিল, ত্রিভুজ সি ডি ই ত্রিভুজ ছিল। সো এই দুইটা ত্রিভুজ এই যে সর্বসম চিহ্ন, ক্লিয়ার। আচ্ছা এবার আসো, তুমি যদি খেয়াল করো এখানে যে কোণটা আছে, এই যে কোণ বি এবং সি এর মাঝে যে কোণ, এখানে বি এবং সি এর মাঝে যে কোণ, এই কোণটাও কি পরস্পর সমান। তাহলে এখান থেকে তুমি আরেকটা লাইন পাও, সেটা হলো যে কোণ কোণ ভিএসি কোণ ভিএসি কোণ সমান সমান সিসিডি কোণ, এই দুইটাও কি পরস্পর সমান। এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন, বুঝতে পারছি সবাই, বুঝতে পারছি। আচ্ছা এবার খেয়াল করো, আমি যদি এটাকে আরেকটু পেজ বাড়াই, ওকে, এবার খেয়াল করো, ওকে, ধাপ 2, ধাপ 2-এ যাই। তো আমরা প্রথম ধাপে কি করলাম, প্রমাণ করলাম। কি প্রমাণ করছো তুমি, প্রথম ধাপে তুমি প্রমাণ করছো হলো যে এটা একটা সমকোণী মানে সর্বসম ত্রিভুজ। প্রথম ধাপে তুমি কি প্রমাণ করছো, এটা একটা সর্বসম ত্রিভুজ। সো দ্বিতীয় ধাপটা আমরা খেয়াল করব, এটা একটু লক করে দিই, ঠিক আছে। দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপটা কি দেখো, ধাপ 2, ওকে, ধাপ 2, ধাপ 2। সো দ্বিতীয় ধাপটা হলো এটা আমাদের একটা ট্রাপিজিয়াম, এটা আমরা প্রমাণ করব। সো ট্রাপিজিয়াম আমরা জানি যে এইখানে দেখো তো এবি বাহুটা, এবি বাহুটা এটা কার উপর লম্ব, বিডি বাহুর উপর লম্ব না? তাহলে তুমি কিন্তু এখানে লিখতে পারো যে এবি লম্ব হলো ভিডি। ঠিক একইভাবে এই ত্রিভুজের দেখো তো ডিই, এটাও কি লম্ব কি বিডির উপরে না? এবং ডিই লম্ব হবে বিডির উপর। সো যেহেতু দুইটা পরস্পর লম্ব আকারে আছে, তাহলে এটা কিন্তু আমাদের কি বোঝায়, ট্রাপিজিয়াম বোঝায় না? মনে আছে? তাহলে যদি এটা ট্রাপিজিয়াম হয়, খেয়াল করো, এটা যদি ট্রাপিজিয়াম হয় তাহলে আমি বলতে পারি এখানে যে এবি, এখানে এবি সমান সমান তো কি সমান্তরাল ডিই, অতএব এ বি ডিই, এ বি ডিই একটি ট্রাপিজিয়াম, ওকে, একটি ট্রাপিজিয়াম। ক্লিয়ার সবাই? আচ্ছা যদি এটা ট্রাপিজিয়াম হয় তাহলে এখানে খেয়াল করো, আমরা বলতে পারি এখানে যে এই যে একটা কোণ, এটা কি 90 ডিগ্রি, এটাকে 90 ডিগ্রি। যদি আমি একটু বেসিক দেখাই, খেয়াল করো, একদম সহজ ভাষায় বুঝো, এখানে একদম সহজ ভাষায় বোঝার চেষ্টা করো। এই একটা সমকোণী ত্রিভুজ, এটা যদি এ, এটা বি কোণ, এটা সি কোণ, এটা তো 90 ডিগ্রি, এটা কি 90 ডিগ্রি, অবশ্যই 100% শিওর 90 ডিগ্রি, কারণ এটা হলো এক সমকোণ। এটা কি এক সমকোণ, এক সমকোণ। যেহেতু এটা এক সমকোণ, তাহলে এটা 90 ডিগ্রি, এটা নিয়ে কোনো প্যারা নেই। বাট তুমি তো জানো একটা ত্রিভুজের তিন কোণ সমষ্টি কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা যদি সমকোণ মানে 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে অবশ্যই আমরা জানি যে বাকি যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণের যোগফল কত হবে, 90 ডিগ্রি হবে। ওকে, সো আমি এখানে যদি কোণগুলো শনাক্ত করি যে এ বি সি কোণ, এই যে এ বি সি কোণ, এই এ বি সি কোণ সমান সমান কি হবে, দেখো বি এ সি কোণ, বি এ সি কোণ যোগ আবার কি এ সি বি কোণ, এ সি বি কোণ, এই দুইটার যোগফল কি হবে, এই এ বি সি এর সমান হবে। বুঝতে পারছো? আচ্ছা যদি আমি এটা বলি যে এটা এক্স এটা ওয়াই, তাহলে কি হয়ে যাবে, 90 ডিগ্রি সমান সমান হবে কি এক্স প্লাস ওয়াই, মানে এই এক্স প্লাস ওয়াই এর যোগফল কি হবে, 90 ডিগ্রি সমান হবে। তাহলেই তো 180 ডিগ্রি হয়। ওকে, তাহলে এবার আসো আমরা এইখানে কি করতে পারি, এখানে ওই কোণ দুইটা নিয়ে কাজ, ওই কোণ দুইটা নিয়ে কাজ। কোণ দুইটা কি আমি এখান থেকে লিখতে পারবো, আমি এটাতে চাইলে ধাপ 3 লিখতে পারি। ওকে, ধাপ 3, ধাপ 3টা হলো দেখো খেয়াল করো, ধাপ 3, ধাপ 3। আচ্ছা ধাপ 3 হলো দেখো তো এ সি বি কোণ, এ সি বি কোণ, এ সি বি কোণ, এটা সমান সমান তুমি কি লিখতে পারো, দেখো তো এই কোণটা সমান সমান এই কোণটা, এই সমকোণ সমান সমান এই সমকোণ, তাহলে এ সি বি কোণ, এই কোণটা সমান সমান কি এই কোণটা না, এই কোণটা কি না,
তাহলে এই যে খেয়াল করো, যদি ওই কোণটা হয়, ওকে ওকে, আচ্ছা এটা একটু মুছে গেছে, লিখে দিচ্ছি, একটা মিনিট। ওকে, এই যে আশা পড়ছে, শেষ, ক্লিয়ার। সো খেয়াল করো, তাহলে আমি বলতে পারি এখানে, বলতে পারি যে এই কোণটা সমান সমান এই কোণ, এই যে এই পাশে যে কোণটা, এই যে এই কোণটা, এই কোণটা সমান সমান কি এই কোণটা হবে। তাহলে তুমি তো জানো যে এইটা 90 ডিগ্রি, তাহলে এই দুইটাও কি হবে 90 ডিগ্রি হবে। সো এটাই লিখবো আমরা এখন। তাহলে আমি এখানে লিখতে পারি, লিখতে পারি যে এসিবি কোণ, এসিবি কোণ যোগ বিএসি কোণ, ভিএসি যোগ ভিএসি সমান সমান, তুমি খেয়াল করো, তুমি কিন্তু ওই যে এই দুইটা সমান সমান ওই দুইটা লিখতে পারো না। তাহলে এসিবি কোণের পরিবর্তে তুমি কি লিখতে পারো, এসিবি কোণের পরিবর্তে তুমি এই যে এসিবি কোণ লিখলাম, বিএসি কোণ, এই যে ভিএসি কোণ, এই যে ভিএসি, ভিএসি এই যে এ, তাহলে এটা সমান সমান এটা লিখতে পারতাম আমরা। তাহলে এটা কি লেখা যাবে, ওই যে ইসিডি কোণ, ইসিডি কোণ, এটা কিন্তু আমরা অলরেডি আগেও লিখছি। কোথায় লিখছিলাম, এই যে এখানে একটু খেয়াল করো, বিএসি সমান সমান ইসিডি কোণ, এটা কিন্তু আমরা আগে লিখে রাখছিলাম। সো এবার আসো, তাহলে এটা আমরা লিখলাম, এটা লিখলাম। এবার আমাদের কাজ কি, ওই যে সমকোণী, মানে এটা তো ট্রাপিজিয়াম, এটা পুরোটা কি একটা ট্রাপিজিয়াম। যদি এটা পুরোটা একটা ট্রাপিজিয়াম হয়, এই ট্রাপিজিয়ামের মধ্যে কে কে আছে, এই একটা সমকোণী ত্রিভুজ আছে, এই একটা সমকোণী ত্রিভুজ আছে, এটাও কি একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন অনেকে কোশ্চেন করবে যে ভাই এটা কেমনে সমকোণী ত্রিভুজ হয়। আমি যদি তোমাকে সহজ ভাষায় বুঝাই যে এটা তো কত ডিগ্রি, 90 ডিগ্রি, এই দুইটা ত্রিভুজের যোগফল কত হবে 90 ডিগ্রি না। তো তুমি খেয়াল করো, এটা তো 90 ডিগ্রির কিছু অংশ আছে, এটা তো 90 ডিগ্রির কিছু অংশ আছে, এই দুইটা মিলে কি হয়েছে 90 ডিগ্রি তৈরি হয়েছে। তো তুমি তো অলরেডি জানো যে এই কোণটা এবং এই কোণটা সমান, তাহলে বুঝতে পারতেছি যে এই কোণের জায়গায় এইটা আছে, তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে 90 ডিগ্রি, তাহলে আরো মাঝখানে কি থাকে 90 ডিগ্রি থাকে না, এই যে মাঝখানে 90 ডিগ্রিটা, ক্লিয়ার, সহজ জিনিস। আচ্ছা এবার খেয়াল করো, তো আমরা বুঝতে পারতেছি যে এটা একটা পুরোটা ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের মধ্যে কে কে আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই তিনটার যোগফল কি হবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান হবে। সো এই বেসিক থেকে আমরা লিখতে পারি এখানে দেখো, ওকে আমরা চাইলে আরেকটা স্লাইড বানাবো, বাড়াইয়া দিই, দেখো খেয়াল করো। সো আমি ওইটাতে যা লেখাই, ওকে, সো এটা একটু মুছে দিই, ওকে ওকে ওকে, আচ্ছা মুছে দেই। এটা হলো ডাব, ডাব 4 দিলাম, ডাব 4, সহজ ভাষায় দেখাচ্ছি দেখো। তাহলে আমি পুরো সম্পূর্ণ ট্রাপিজিয়ামটাকে এ বি ডি ই, এই এ বি ডি ত্রিভুজের ট্রাপিজিয়ামের এ বি ডি ই ট্রাপিজিয়ামের জিয়ামের ক্ষেত্রফল সমান সমান কি কি বলতে পারো দেখো তো। তুমি বলতে পারো যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যোগ, তুমি বলতে পারো ত্রিভুজ সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল যোগ, তুমি আরেকটা বলতে পারো, সেটা কি, সেটা কি বলো তো দেখি, সেটা হলো এ সিই এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ এ সিই এর ক্ষেত্রফল, সো এই তিনটার সমষ্টি কি হবে, এবিসিডি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। সো এটা হলো আমাদের মেইন লাইন, এটা হলো আমাদের কি মেইন লাইন। আমি এটা আরেকটা স্লাইড বানাই, ওকে, এটা হলো মেইন লাইন। এবার খেয়াল করো, আমরা মান বসাবো, জাস্ট মান বসাবো, কি মান দেখো, এবিসি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এবিসি ট্রাপিজিয়াম মানে কি, এই যে বা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু, ওকে ওকে, আচ্ছা দেখো, তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হাফ, সমান্তরাল বাহু কি আছে এখানে দেখো তো, এই যে এবি এবং ডিই, এবি এবং ডিই এই বাহু দুইটার যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কি আছে এখানে, এই যে একটা বাহু সমান্তরাল, এই যে একটা সমান্তরাল, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কি আছে বিডি না, এই যে বিডি সমান সমান, ওকে।
ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি মানে কি? এই সমকোণী ত্রিভুজটা। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ, এই যে হাফ ভূমি, ভূমি কি আছে এখানে? এ আর সি উচ্চতা, ওকে, যোগ এখানে দেখো তো ত্রিভুজ এ সি ডি ই, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি কে আছে? সি, উচ্চতা কি? এ, তাহলে সি এ, যোগ এই ত্রিভুজটার ক্ষেত্রে চিন্তা করো তো, এটাও তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ এই যে ভূমি এই যে উচ্চতা, তাহলে ভি স্কোয়ার, ভি ইন্টু ভি। ক্লিয়ার সবাই? এবার কাজ শেষ, দেখো ম্যাক্সিমাম কাজ শেষ আমাদের। সো এবার এই হাফ রাখলাম এখানে, এই এ বি প্লাস সিডি, এ বির মান কত জানি? এ বির মান জানি কত? সি। এ বির মান কত জানি? সি। ঠিক একইভাবে ডি এর মান কত জানি? ডিই। এটার মানও জানি কত? এ। ভিডি, এই ভিডির পরিবর্তে লিখতে পারি কি? দেখো তো বিডি পুরোটার পরিবর্তে লিখতে পারি আমি বিসি সিডি, বিসি সিডি। তাহলে এটা আমি একটু লিখে দিই ভেঙে, যে এ বি যোগ ডিই ইন্টু ভিডির পরিবর্তে লিখতে পারি বিসি যোগ সিডি, বিসি যোগ সিডি সমান সমান হাফ এসি। আমরা চাইলে এখান থেকে সবগুলো থেকে হাফ কমন নিতে পারি, যে এসি যোগ ভি স্কোয়ার। ওকে, ক্লিয়ার? তাহলে এবার দেখো তো এ বি প্লাস ডিই, এ বির মান কত? সি, ডি এর মান কত? এ, তাহলে সি প্লাস এ। ঠিক একইভাবে এখানেও খেয়াল করো, যদি আমি একটু দেখি যে এইখানে পরবর্তী লাইনটা আসছিল এইভাবে, পরবর্তী লাইনটা এইখানে আসছিল দেখো, বা হাফ ওই যে সি প্লাস এ, আর ওইখানে হয়েছিল কি এ প্লাস সি সমান সমান হাফ কমন নিয়ে ফেললে এখানে কি থাকে দেখো তো, এসি যোগ এসি মানে 2ac প্লাস বি স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি 2ac প্লাস বি স্কোয়ার। এই দুই পাশ থেকে আমরা কি করতে পারি? হাফ হাফ বাদ দিয়ে দিতে পারি। হাফ হাফ যদি তুমি বাদ দিয়ে দাও, সেই ক্ষেত্রে খেয়াল করো এখানে সি প্লাস এ আর এখানে থাকতেছে কি এ প্লাস সি সমান সমান হাফ তো বাদ, তাহলে 2ac প্লাস বি স্কোয়ার। এবার এটা দেখো এ প্লাস সি হোল স্কোয়ার হয়ে গেল না? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা সরাসরি লিখে দিই, যে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, আর এইটার এই পাশে নিয়ে আসো মাইনাস 2ac সমান সমান কি আসতেছে? ভি স্কোয়ার। এই 2ac কাটা, তাহলে এখান থেকে আমি ফাইনাল একটা লাইন পাই, সেটা হলো ভি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এই যে যেই জিনিসটা লিখলাম আমরা, এটা একটু প্রমাণ করতে বলছে। কিভাবে প্রমাণ করতে বলছে খেয়াল করো, আমরা একদম প্রথম প্রমাণের দিকে চলে যাই। একদম প্রথম প্রমাণ, এই দেখো বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটাই কিন্তু আমাদের কি করতে বলছিল? প্রমাণ করতে বলছে। সো এটাই কিন্তু আমরা কি করলাম? ফাইনালি প্রমাণ করলাম, এই যে প্রমাণ করলাম। সো বুঝতেছো যে দুইটা সমকোণী ত্রিভুজ যে তুমি কিভাবে একটা পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করবা, সেটা আমরা এটার মাধ্যমে অলরেডি দেখানোর চেষ্টা করলাম। সো আশা করি তোমাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, এবার খেয়াল করো। ওকে, সো এবার আমরা যদি দেখি যে আমরা তো এটা বুঝলাম অলরেডি। সো এবার খেয়াল করো, সদিশকোণী ত্রিভুজের সাহায্যেও কিন্তু পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করা যায়। সো আমরা এবার সদিশকোণী ত্রিভুজের সাহায্যে তুমি কিভাবে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করবা সেই জিনিসটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো সদৃশকোণী জিনিসটা কি আসলে সেটা আমরা আগে বোঝার চেষ্টা করি। তো সদৃশকোণী জিনিসটা কি সেটা যদি বোঝার চেষ্টা করি, তাহলে খেয়াল করো যে মনে করো সাপোজ ওকে এটা একটা ত্রিভুজ, ঠিক একইভাবে এটা আরেকটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে এ ভি সি, এই ত্রিভুজের মধ্যে আমি যদি নাম দেই যে ডি ই এফ, এই দুইটা ত্রিভুজ। সো এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি কি করব? সমান সমান বাহুগুলা মানে কোণগুলা নিয়ে কাজ করব। দেখো এই কোণটা সমান সমান এই কোণটা, তাহলে আমি বলতে পারি যে এ ভি সি কোণ সমান সমান কি হবে? ডিইএফ কোণ, ডিইএফ কোণ। ওকে, তুমি যদি বলো ভাইয়া এই কোণটা, তাহলে এই কোণটার এই কোণটা সমান, তাহলে কি লিখতে পারো? বিএসি কোণ, ভিএসি কোণ সমান সমান কি হবে? এইখানে ইডিএফ কোণ, ইডিএফ কোণ। ঠিক আছে, যদি আমি এই কোণটা খেয়াল করি,
তাহলে এই কোণটা সমান সমান কি হবে, আমি বলতে পারি এসিভি কোণ, এ সি ভি কোণ সমান সমান কি হবে, ডিএফ ই কোণ, ডিএফ ই কোণ। সো এইখান থেকে আমাদের মূলত সদৃশকোণী ত্রিভুজ ক্ষেত্রে আমরা বুঝি যে যদি তোমার ত্রিভুজ দুইটা সদৃশকোণী হয় তাহলে তাদের বাহুগুলার অনুপাতও কি হবে, সদৃশকোণী হবে। তাহলে বাহুগুলার অনুপাতগুলো যদি সমান হয়, কখন, যদি তারা ত্রিভুজ দুইটা সদৃশকোণী হয়। ত্রিভুজ দুইটা সদৃশকোণী হলে তাদের বাহুগুলার অনুপাতও কি হবে, সমান হবে, তাদের বাহুগুলার অনুপাত সমান হবে। তাহলে এই ব্যাখ্যা থেকে আমরা অনেকে বলতে পারি যে এবিসি, এটা শর্টকাট একটা নিয়ম আছে। শর্টকাট নিয়মটা কি, তুমি খেয়াল করো, তুমি মাঝখানের এই ভি লেখার কারণ কি, এটা হলো কি তাদের কোণ না, এই কোণ দুইটা কেটে দাও। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এসি সমান সমান কি, এসি সমান সমান ডিএফ, তাহলে তাদের অনুপাত এসি সমান সমান ডিএফ সমান সমান, এখানে দেখো এ এ কেটে দাও, তাহলে কি আসতেছে বিসি ডিভাইড বাই কত ইএফ সমান সমান, এখানে দেখো এই দুইটা কেটে দাও, তাহলে কি লেখা যায় এবি সমান সমান ডিই। তাহলে এই তিনটা কি পরস্পর সমান, তাদের অনুপাতগুলো পরস্পর সমান হয় কখন, যখন ত্রিভুজ দুইটা কি হয়, সদৃশকোণী হয়। ত্রিভুজ দুইটা কি হয়, সদৃশকোণী, সদৃশকোণী। ওকে, ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। তাহলে সদৃশকোণী জিনিসটা আমরা বুঝলাম। এবার আসো এই ব্যাখ্যা থেকে আমরা মূলত এই কাজটা করব, এই ব্যাখ্যা থেকে আমরা মূলত এই কাজটা করব। খেয়াল করি, আমরা প্রথমে একটু চিত্রটা আঁকার চেষ্টা করি। সো চিত্রটা কি, মনে করি এখানে তো একটা ত্রিভুজ, সদৃশকোণী ত্রিভুজ মানে কি একটা ত্রিভুজ। সো আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, এই যে এটা হলো একটা ত্রিভুজ। সো এখানের কোণ হলো এটা, কোণ কি এটা, বুঝতে পারছি সবাই, সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও তো, কোণ হলো এটা। সো খেয়াল করো, কোণ যদি এটা হয়, কোণ যদি এটা হয়, আচ্ছা কোণ যদি এটা হয়, এটা হলো সি কোণ, এটা সি কোণ, এটা হলো এ কোণ, এটা হলো বি কোণ। তাহলে এখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে কি, প্রমাণ তো করতে বলছে সেম আগের মতোই, যে অতিভুজ স্কয়ার মানে এটা স্কয়ার সমান সমান কি হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তুমি চাইলে এখানে বাহুগুলা দিয়ে দাও, যে এটা সি, তাহলে এটা পুরোটা কি হয়ে যাবে ডি, পুরোটা কি হয়ে যাবে সি, এই সম্পূর্ণটা কি হয়ে যাবে সি। আচ্ছা এটা সি, ঠিক একেবারে বি, এটা পুরোটা কি হয়ে যাবে বি, এটা হলো এ, তাহলে এটা পুরোটা কি হয়ে যাবে এ, বুঝতেছি। আচ্ছা তাহলে বাহুগুলো আমরা অলরেডি দিয়ে ফেললাম। এবার এটা অঙ্কনের ক্ষেত্রে আমরা চিন্তা করি কি, যে এই সি বাহু থেকে, এই সি বাহুর উপর থেকে, সি বাহুর উপর থেকে আমরা একটা লম্ব অঙ্কন করব, লম্ব, এই যে লম্ব, লম্বটা কার উপর, এই এবি বাহুর উপর, লম্বটা কার উপর, এবি বাহুর উপর। মনে করো সি এইচ লম্ব অঙ্কন করলাম, কি এস সি এইচ, এই সি এইচ লম্বটা এই এবি বাহুটাকে কি করছে, দুইটা বিন্দুতে ভাগ করছে না, সেটা আমি ভাগ দিলাম, এটা হলো ডি ধরলাম, এটা হলো ই ধরলাম, ডি এবং এই বিন্দুতে ভাগ করছে, বিভক্ত করছে। সো এবার খেয়াল করো, এখানে আমাদের সদৃশকোণী ব্যাপারটা কোথা থেকে আসে, তুমি খেয়াল করো এখানে কিন্তু তিনটা ত্রিভুজ আছে, দেখো এই যে ছোট্ট একটা ত্রিভুজ, এই যে মাঝারি সাইজের একটা ত্রিভুজ, পুরোটা মিলে একটা বড় ত্রিভুজ। সো এখানে আমরা ওই সদৃশকোণী ব্যাপারটা ইউজ করব। প্রথমে তুমি কি করবে, এই ছোট ত্রিভুজের সাথে এই বড় ত্রিভুজটা সদৃশকোণী মিলাবা, দেন মাঝারি ত্রিভুজটার সাথে এই পুরো বড় ত্রিভুজটাকে সদৃশকোণী মিলাবা। ক্লিয়ার। সো প্রথমত আমরা ব্যাখ্যাতে কি লিখবো, ওই যে ত্রিভুজ এ বি সি, সমকোণী ত্রিভুজের মধ্যে সি কোণ হলো 90 ডিগ্রি, তাহলে এ সি বি কোণ হলো 90 ডিগ্রি। এখানে বাহুগুলা কে কে, যেমন এসি সমান সমান হলো বি, বিসি সমান সমান হলো এ, এবং এবি সমান সমান কি সি, লিখে দিবা। প্রমাণ করতে হবে কি, ওই যে এসি স্কয়ার সমান সমান মানে সি স্কয়ার সমান সমান, এখানে আমাদের ওইটা লিখবা, যে বি স্কয়ার সমান সমান কি বলছে, এই যে এইটা যদি কোণ হয় তাহলে এটা তো অতিভুজ, তাহলে সি স্কয়ার সমান সমান কি হবে, বি স্কয়ার প্লাস এ স্কয়ার। সো এখানে প্রমাণটা কি করতে বলছে আমাদের, আমি যদি প্রমাণটা লিখে দিই, যে কি প্রমাণ করবা তুমি এখানে, এই যে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে যে পিথাগোরাসের উপপাদ্য, এটা তো প্রথমে দেখো এই ত্রিভুজটা ছিল না, তো এই ত্রিভুজের মধ্যে এটা যদি কোণ হয় তাহলে এটা তো সমকোণ, এটা কোণ অতিভুজ, তাহলে সি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে বি স্কয়ার প্লাস এ স্কয়ার বা এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে বলছে। এবার সদৃশকোণী ত্রিভুজ আমরা প্রমাণটা দেখাই, প্রমাণ শুরু করি, প্রমাণ। সো প্রমাণের ক্ষেত্রে খেয়াল করো, প্রথমে একটা আমরা কি লিখতে পারি, ভিসিএইচ ওই ত্রিভুজটা এবং এবিসি এই ত্রিভুজটা, এই দুইটা নিয়ে কাজ। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ ভিসিএইচ, ভিসিএইচ ও ত্রিভুজ এবিসি এ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কোন দুইটাকে সমদ্বিষ্কোণ করে বানাবো। তাহলে কোন দুইটা কি কি হয় দেখো তো,
কোন দুইটা কি হয় দেখি, কে কে বলতে পারো? ওকে, বিএইচসি সমান সমান কি আসবে? বিএইচসি সমান সমান কি আসবে? এসিবি কোণ। গুড গুড, তাহলে বিএইচসি সমান সমান এ সিবি কোণ। এসিবি কোণ দেখো, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এই দুইটা সমান। আরেকটা কোণ দেখো তো কি লেখা যায়, আমি যদি তোমাকে বলি যে বলো সিবিএইচ সমান সমান কি লেখা যায়? সিভিএইচ এই দুইটা সমান 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 কি লেখা যায় বলো, কারা কারা দেখি। সিভিএইচ এই কোণটা সমান সমান কি লেখা যায়? ওকে, এবিসি লেখা যায়। গুড, এ ভি সি। কেন? দেখো সিভিএইচ এই যে এই কোণটা, দেখো তো বড় ত্রিভুজটার ক্ষেত্রেও কি এই কোণটা কমন না? দেখো ছোট ত্রিভুজের মধ্যে এই কোণটা আছে, বড় যে ত্রিভুজটা এটার মধ্যেও তো বি কোণ আছে, তাহলে এই দুটো কি পরস্পর সমান কোণ, এই যে পরস্পর সমান। তাহলে এখান থেকে বাহুগুলোর অনুপাত মনে আছে কেমনে বের করে? ওই যে মাঝখানের অংশটা কেটে দিই আমরা, মাঝখানের অংশটা কি করি? কেটে দিই। তাহলে কেটে দিলে তুমি এখান থেকে একটা লাইন পাবা, সেটা কি? সেটা তুমি কি পাবা এখানে দেখো তো, এই যে বি এইচ কাটাকাটি করে দিলে বিসি ডিভাইডেড বাই এবি সমান সমান এইখানে কি লেখা যায়? সিএস ডিভাইডেড বাই এসি, সিএস ডিভাইডেড বাই এসি। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে সিএইচ, এই সিএস কে আমরা লিখতে পারি কি? বিএইচ, বিএইচ, বিএইচ। ওকে, তাহলে ভিএইচ ডিভাইড বাই কি? এসি। তাহলে এটা আমরা একটু ক্রপ করে দিলাম। ওকে, ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা একটা ফাইনাল লাইন পাই, এখান থেকে আমরা একটা ছোট করে একটা লাইন লিখতে পারি, সেটা যদি আমি বিসি সমান সমান কি ধরছিলাম দেখো তো, ভিসি, ভিসি সমান সমান হলো এ, তাহলে এখান থেকে লেখা যায় এ বাই এই এবি মানে কত? এবি পুরোটা হলো সি, এবি পুরোটা কি? সি। তাহলে এ বাই সি সমান সমান ভিএইচ, ভিএইচ মানে কি? ই, ই ডিভাইড বাই এসি, এসি কত আছে? ভি। তাহলে এই যে এবি। ক্লিয়ার? ক্লিয়ার? এসি হলো ভি। ওকে, এটা যেহেতু একটু চেঞ্জ করেছিল, এটাও একটু চেঞ্জ করে দিতে হবে ভাইয়া, এটাও চেঞ্জ করে দিতে হবে একটু, হ্যাঁ? ওকে, এটাও একটু চেঞ্জ করতে হবে। সো এটা কি হয়ে যাবে? এটা কিন্তু ভিএস সমান সমান ভিসি হয়ে যাবে। ভিসি মানে কত? এই যে ভিসি, বিসি মানে হলো এ, তাহলে এটাও একটু চেঞ্জ হবে বিসি, আর এইখানে এটা একটু চেঞ্জ হয়ে যাবে, এ হয়ে যাবে, এই যে এ। ক্লিয়ার? সো এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটা 1 নম্বর সমীকরণ। ক্লিয়ার সবাই? আচ্ছা, যদি এটা বুঝি তাহলে এবার খেয়াল করো, যদি এটা বুঝি তাহলে এবার একটু খেয়াল করো, এটাকে যদি আমি একটু স্লাইডটা ডাবল করি, ওকে, এটার মধ্যে খেয়াল করো অনুরূপভাবে, অনুরূপভাবে, অনুরূপভাবে এই যে প্রমাণের অংশটা মুছে দিলাম, এতটুকু কেটে দিই। অনুরূপভাবে তুমি এখানে আরেকটা লাইন পাবা। ওকে ওকে ওকে, অনুরূপভাবে, অনুরূপভাবে সো আমরা একটু আগে কি করছি? এই যে ছোট ত্রিভুজটার সাথে বড় ত্রিভুজটা নিচ্ছি, এবার কাজ কি? এই মাঝারি ত্রিভুজটার সাথে বড় ত্রিভুজটা নিয়ে কাজ করা। সো এই মাঝারি ত্রিভুজের সাথে বড় ত্রিভুজটা নিয়ে তুমি কিভাবে কাজ করবা? সো এই মাঝারি ত্রিভুজটা কি আছে বলো তো? সিএইচ এ, সিএইচ এ বা এসিএইচ যেটাই বলো না কেন, এসিএইচ ও ত্রিভুজ, ওই বড় ত্রিভুজটা, বড় ত্রিভুজটা কি? এসিবি কোণ, এসিবি। ওকে, তাহলে এই দুইটাও তো সদৃশ কোণী, এই দুইটাও কি? সদৃশ কোণী ত্রিভুজ, সদৃশ কোণ। তাহলে সদৃশ কোণী হলে এইখানেও তো তুমি লাইন পাবা, লাইন পাবা। কি কি লাইন দেখো, আমি সরাসরি লিখে দিই। লাইনটা পাবা হলো ভি বাই সি, ভি বাই সি, এই যে এইখান থেকে দেখো ভি বাই সি সমান সমান ডি বাই ভি, ডি বাই ভি। সো এটা যদি তুমি বুঝো তো খেয়াল করো, এইখানে একটা লাইন পাইছো, এইখান থেকে একটা লাইন পাইছো, এই দুইটা লাইন নিয়ে মূলত কাজ। এটা হলো 2 নম্বর সমীকরণ, এটা কি 2 নম্বর সমীকরণ। এবার খেয়াল করো, তুমি এই লাইন থেকে, এই লাইন থেকে তুমি যদি গুণ করতা, তাহলে আড়াআড়ি গুণ করলে এ স্কয়ার সমান সমান সি পাইতা, আর এই লাইন থেকে গুণ করলে বি স্কয়ার সমান সমান ডিই পাইতা, বা ডিসি পাইতা, বা সিডি পাইতা, সিডি, সিডি পাইতা। ওকে, সো এবার তুমি খেয়াল করো, সি স্কয়ার সমান সমান কি? বি স্কয়ার প্লাস এ স্কয়ার। সো বি স্কয়ার আর এ স্কয়ার এই দুইটাকে আমি এবার কি করে দিব? যোগ করে দিব। কি করব? যোগ করে দিব। তো যোগ করলে এটা তো সিই। ওকে, যদি যোগ করে দাও, যোগ করে দাও, তাহলে খেয়াল করো, এটা যদি আমি একটু মুছে দিই,
এই যে আমি লাইন দুইটা মুছতেছি, সো এখান থেকে এই লাইন দুইটা রেখে দিলাম, এটা কেটে দিই। সো এবার এখানে এটা মুছে দিলাম, এটাও মুছে দিলাম। তাহলে এইটা আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার কি করে দিব, যোগ করে দিব। 1 যোগ 2 যোগ করি, যোগ করলে তুমি কি পাবা দেখো তো, a স্কয়ার আর v স্কয়ার, তাহলে a স্কয়ার যোগ v স্কয়ার সমান সমান ce যোগ cd, ce যোগ cd, ce যোগ cd। সো এবার এটাও মুছে দিই, এটাও মুছে দিই। সো এই ফাইনাল লাইন থেকে, এই ফাইনাল লাইন থেকে, এই ফাইনাল লাইন থেকে আমরা ক্যালকুলেশনটা সমাধান করে দিব। কিভাবে, তুমি দেখো a স্কয়ার প্লাস v স্কয়ার, a স্কয়ার প্লাস v স্কয়ার তো আমাদের ছিল, লিখে দাও a স্কয়ার প্লাস v স্কয়ার সমান সমান এই দুটোর মধ্যে কি কমন নেওয়া যায়, c থাকে কত, e প্লাস d। এখন e আর d মিলে কি তৈরি হয়েছিল, এই v এ না, এই e আর d মিলেই তো আমাদের কি তৈরি হয়েছে, ab, আর ab মানে হলো c। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো তো a স্কয়ার প্লাস v স্কয়ার সমান সমান c ইন্টু এটাও c। ওকে, সো এটা যদি c হয় তাহলে খেয়াল করো, বলতে পারি আমরা a স্কয়ার প্লাস v স্কয়ার সমান সমান হলো c স্কয়ার, আর অতএব c স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস v স্কয়ার। এই যে এটা হলো আমাদের প্রমাণ। বুঝতেছি, বুঝতে পারছি? ওকে, আচ্ছা, ওকে, ক্লিয়ার সবাই? ওকে, সো আমরা কিন্তু দুইটা উপায়ের মাধ্যমে তুমি কেমনে সদিশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করবা, আর কিভাবে তুমি দুইটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করবা, দুইটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম। ওকে, আশা করি ক্লিয়ার। এবার আসো তোমাদের বইয়ে আরেকটা প্রমাণ আছে, সেটা হলো বীজগণিতের সাহায্যে তুমি কেমনে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করবা, এই জিনিসটা। সো এগুলা দেখানোর উদ্দেশ্য একটাই, যে আমরা এটা যদি খুব ভালোভাবে বুঝি, প্রমাণগুলা যদি খুব ভালোভাবে বুঝি, তাহলে তুমি বইয়ে যে সৃজনশীলগুলো আছে সেগুলোও তুমি খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। কারণ তোমার মেইন জিনিস হলো এগুলা, তোমার এই চ্যাপ্টারের মেইন জিনিস হলো এগুলা। আর যদি তোমার এগুলা বুঝতে পারো, একটু পরে আমরা এমসিকিউ দেখাবো, সেক্ষেত্রে তুমি আরো খুব ইজিলি অ্যান্সার বুঝতে পারবা। ওকে, সো দেখো পিথাগোরাসের সাহায্যে তো আমরা বুঝলাম। এবার আসো বীজগণিতের সাহায্যে আমরা কি করব, পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করব। বীজগণিতের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য কিভাবে প্রমাণ করে সেটা আমরা এখন দেখানোর চেষ্টা করব। সো এটা আঁকার জন্য আমরা একটা শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করব, যে একটা বর্গ নিব, বর্গ। এই বর্গের ক্ষেত্রে আমি কি করব, একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি আগে। এই যে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করো, এটা ধরলাম বি, এটা ধরলাম সি, এটা ধরলাম এ, মানে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এবার এখান থেকে আমরা একটা কাজ করব, কাজটা হলো তুমি এই যে এ আছে না, এ, এই অংশটাতে আমরা মনে আছে এই বি বাহুর সমান করে কিন্তু কাটি, বি বাহুর সমান আছে এটা। আচ্ছা, এই যে সি, এই যে সি, এই সি সমান সমান কি করতে পারবা, এই যে এ বাহুটা না, এই যে এতটুকু, এই এতটুকু মাপ নিয়ে এখানে কাটবা, কাটলাম। তাহলে এবার এই দুইটাকে যোগ করে দিই, এই দুইটাকে যোগ করে দিই, এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। সো এবার এখানে খেয়াল করো, এখানে কি হবে, যে এই বাহুটা বি, তাহলে এটাও কি হবে বি, আর এতটুকু যদি এ হয় তাহলে এতটুকু কি হয়ে যাবে, এ। বুঝতে পারছি? এটা মনে হয় একটু ছোট হয়ে গেছে, তো একটু উপরে করে দিই, এই যে আনুমানিক ভাবে দিলাম, তোমরা অবশ্যই কেটে নিবা। সো এটা হলো একটা। আচ্ছা, সো এবার খেয়াল করো, এটা যদি বি হয় তাহলে এটা বি, এটা যদি এ হয় তাহলে এটা এ। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার তো বুঝলাম, এটা ভালো কথা। আমরা মনে হয় সমকোণী ত্রিভুজটা একটু বড় হয়ে গেছে, মানে বর্গটা একটু বড় হয়ে গেছে, এটা ছোট করে দিলাম। এবার খেয়াল করো, সো এবার তুমি তো এখানে এ হয়ে গেছে, তাহলে দেখো এ প্লাস বি, এখানে এ আছে তাহলে এটা বি হবে, তাহলে বি এর সমান করে, এই যে বি, বি এর সমান করে তুমি এতটুকু কাটবা, ঠিক আছে, এতটুকু কাটবা বি এর সমান করে। তো বি এর সমান করে যদি তুমি এতটুকু কাটো, তাহলে এবার খেয়াল করো এইখানে কি আসবে, এইখানে এই যে এ আছে না, এ এর অংশ নিয়ে আবার এখান থেকে এতটুকু কাটবা, এ এর অংশ। তাহলে এবার এতটুকু দুইটা মিল করে দাও, এই দুইটা মিল করে দাও, আবার এখান থেকে এটা মিল করে দাও, শেষ। সো এবার তুমি খেয়াল করো এ প্লাস বি, এ ভি, আবার এটা কি হয়ে যাবে, এটা তো ভি ছিল, তাহলে এটা কি হইতো এ, এই যে ভি এ, এ হলো ত্রিভুজটা।
বুঝতেছি? আর ভিতরে সবগুলা কি হয়ে যাবে? সি, এটা সি, এটাও সি। বুঝতেছি? তো এবার আমাকে প্রমাণ করতে বলছে কি, তুমি তো চিন্তা করো, তোমার কিন্তু ত্রিভুজ ছিল এইটা, ত্রিভুজটা কি ছিল? এইটা, এই যে এই ত্রিভুজটা তোমার ছিল, এটা হলো মেইন ত্রিভুজ ছিল তোমার। সো এটা যদি তোমার মেইন ত্রিভুজ হয়, ওকে ওকে, এটা যদি তোমার মেইন ত্রিভুজ হয়, এই যে আমি একটু কালারিং করে দিতেছি, মেইন ত্রিভুজটা একটু কালার করে দিতেছি, এটা তোমার মেইন ত্রিভুজ ছিল, তাহলে এখান থেকে তুমি প্রমাণটা কি পাইতা? প্রমাণটা কি করতে হইতো তোমার? তুমি এখানে লিখি, তাহলে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে, হবে কি, ওই যে অতিভুজ মানে সি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাই তো প্রমাণ করতে বলছে। তাহলে এটা আমরা কি করব? বীজগণিতের সাহায্যে প্রমাণ করব। তো এই জন্য মূলত আমরা এই চিত্রটা অঙ্কন করলাম। এটাকে আমি একটু ডাবল করে নিই, হ্যাঁ, এক পেজে হবে না তো, ডাবল পেজ করে নিলাম। সো এবার খেয়াল করো, এখানে ত্রিভুজ কয়টা আছে? চারটা না? চারটা তো, ওকে, চারটা যদি হয় এটা পুরোটাই তো বর্গ। দেখো, একটা বাইরে একটা পুরো বড় বর্গ, মাঝখানটাকে ছোট বর্গ। তো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। সো বড় ক্ষেত্র যেটা আছে, এই বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? বাহু কি আছে? দেখো তো, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে কি, বাহু বড় বর্গক্ষেত্র যেটা আছে সেটার ক্ষেত্রফল হবে এ প্লাস বি হোল স্কয়ার। ছোট যে ক্ষেত্রটা আছে সেটার ক্ষেত্রফল কি হবে? সি এর উপর স্কয়ার। ওকে, তাহলে এই দুইটাই লিখবা এখানে। অঙ্কিত বর্গক্ষেত্রটি, অঙ্কিত অঙ্কিত বড় বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল, বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? এ আর ভি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। ওকে, ছোট ক্ষেত্রটির ক্ষেত্রফল, এবং অঙ্কিত ছোট ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে কি? সি স্কয়ার, সি স্কয়ার। ওকে, এবার খেয়াল করো, এবার একটু মেইন লাইন খেয়াল করো। এখান থেকে আমরা দেখতে পারি দুইটাই তো ক্ষেত্রফল, দুইটাই ক্ষেত্রফল, ভালো কথা। বাট এই যে বড় যে ক্ষেত্রফলটা পাইছো, এই বড় ক্ষেত্রফলটার মধ্যে আমি কি পাইতে পারি? যে এই যে চারটা চারটা ছোট ছোট ক্ষেত্রফল আছে, এইগুলার যোগফল সাথে এই ভিতরে যে ক্ষেত্রফলটা আছে এটার যোগফল, এই সবগুলার যোগফল করলে তুমি কি পাবা? এই বড়টার ক্ষেত্রফল পাবা না? সো এই বড় ক্ষেত্রফলটা তুমি কখন পাবা? বারবার বলি আবার, এই বড় ক্ষেত্রফলটার মধ্যে কে কে আছে? ছোট ছোট চারটা সমকোণী ত্রিভুজ আছে, ছোট ছোট চারটা সমকোণী ত্রিভুজ আছে, এগুলার ক্ষেত্রফলের যোগফল এবং এই যে মাঝখানে যে ক্ষেত্রফলটা আছে এটার যোগফল, এই চারটার যোগ করলে তুমি কি পাবা? এই বড় ক্ষেত্রটার ক্ষেত্রফলের সমান পাবা। তাহলে এটাই আমরা কাজ করব। সো চারটা তো লিখবো না, এখান থেকে আমি লিখতে পারি এভাবে, যে অঙ্কন অনুসারে, অঙ্ক না অনুসারে, ঠিক আছে? সো এখান থেকে যে কোনো একটা নিয়ে কাজ করলে এটা 4 গুণ করে দিলে তো হয়ে গেল, কারণ সবগুলো তো সমান বাহু, সমান ত্রিভুজ আঁকছি আমরা। তাহলে লিখতে পারি 4 ইন্টু এই বাহুটা নিয়ে যদি কাজ করি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, ভূমি কি আছে? এ, উচ্চতা কি আছে? এ বি, এ ভি, ক্লিয়ার? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা হলো কি, চারটা বাহুর করলাম, যোগ কি হবে? মাঝখানটা কত ছিল? সি স্কয়ার, এই যে সি স্কয়ার সমান সমান কি হবে? পুরোটা হবে না, পুরোটা কে ছিল? এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার। এই লাইনটাই কিন্তু মেইন লাইন। আমি যদি আবার একটু তোমাদের বলি, এই লাইনটা কেমনে আসে দেখো, এই এ প্লাস বি হোল স্কয়ার এটা তো বড়টা, সম্পূর্ণটা, এই সম্পূর্ণটা ক্ষেত্রটা কেমনে আসছে? সম্পূর্ণটা বর্গক্ষেত্রের মধ্যে কে কে আছে? ছোট ছোট চারটা ত্রিভুজ আছে, তাহলে আমি 4 ইন্টু ওই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল যোগ মাঝখানের এই অংশটা আছে, এই অংশের ক্ষেত্রফল কি? সি স্কয়ার, যে সি স্কয়ার। তাহলে এই সবগুলাকে যোগ করলে তুমি কি পাবা? এই সম্পূর্ণটা পাবা। তাহলে এই সম্পূর্ণটা সমান হয়েছে, বুঝতেছি? ওকে, আচ্ছা, গুড। সো খেয়াল করি, এখান থেকে ক্যালকুলেশন করে তুমি কি বের করবা? সি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সো এবার খেয়াল করি, ক্যালকুলেশন শুরু করি। এই 2 কাটা, তাহলে এখান থেকে কি আসবে? 2ab প্লাস সি স্কয়ার, আর এখানে a প্লাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে দাও, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সো দেখো তো, দুই পাশ থেকে 2ab বাদ,
তাহলে কিন্তু আমরা পাই যেতেছি যে সি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর এটাই কিন্তু আমাদের উত্তর। দেখছো, প্রমাণ হয়ে গেছে, সি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। খুবই সহজ, যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার জন্য এগুলো খুবই সহজ। সো আমরা তিনটা উপায়ের মাধ্যমে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করে দেখাইলাম। প্রথম উপায়টা কি ছিল, যে দুইটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে তুমি কেমনে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করবা। 2 নম্বরটা কি ছিল, সদৃশকোণী ত্রিভুজের মাধ্যমে তুমি কিভাবে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করবা। 3 নম্বর হলো বীজগণিতের সাহায্যে তুমি কেমনে ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করবা। সো তিনটা উপপাদ্যই তোমার জন্য ইম্পর্টেন্ট। এবার আসো আমরা কিছু এমসিকিউ দেখার চেষ্টা করি। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো, এগুলো তোমাদের অনুশীলনীর প্রশ্ন। এখান থেকে যদি তুমি বেসিক বুঝতে পারো, তোমার বোর্ড কোশ্চেনগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা যদি দেখি একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 1:1:√2 হলে এর বৃহত্তম কোণটির মান কত। সো ভালো করে মনে রাখবা সবসময় শর্টকাট হিসেবে, যে সবচেয়ে বড় যেই মানটা, এটাকে ধরে নিবা কি অতিভুজ, এটাকে ধরে নিবা অতিভুজ। তাহলে তুমি তো অলরেডি জানো যে অতিভুজ স্কোয়ার করলে কত আসে, 2 আসে। আর এটাকে লম্ব, এটা ভূমি ধরে নাও, কোনো সমস্যা নেই। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে এখানেও কত আসতেছে, 2 আসতেছে। সো ওকে, বৃহত্তম কোণটি একটি সমকোণী ত্রিভুজের মধ্যে, মনে রাখবা এই একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা সবসময় কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে এটাই কি বৃহত্তম কোণ না, এই দুইটার যোগফল 90 ডিগ্রি হবে। তাহলে এই দুইটার কোণ যোগ করলে তোমার 90 ডিগ্রি সমান হবে, আর এটা একলাই 90 ডিগ্রি। তাহলে বৃহত্তম কোণ কোনটা, এইটা। তাহলে বৃহত্তম কোণটি অবশ্যই কত ডিগ্রি, 90 ডিগ্রি। অবশ্যই কত ডিগ্রি, 90 ডিগ্রি। এইটা হলো আমাদের উত্তর। বুঝতে পারছি সবাই? গুড। যারা যারা বুঝতে পারছো তাদের জন্য শুভকামনা। ওকে, ক্লাসটা তোমাদের কালকে যেহেতু আগামীকাল যেহেতু তোমাদের পরীক্ষা, সো তোমরা যাদের ওই সাবজেক্টটা পড়ার দুর্বলতা আছে, তাহলে তোমরা চলে যাও, পরবর্তীতে আইসা ক্লাসটা রেকর্ড করা থাকবে যেহেতু, দেখে নিবা। বাট যাদের ওইটা পড়া কমপ্লিট হয়ে গেছে, চাইলে আমার সাথে ক্লাসটা কন্টিনিউ করো, ভালো হবে। সমস্যা হলে আমি দেখাই দিব। ওকে, সো এবার আসো পরেরটাতে যাই। এইখানে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি যদি একটু চিত্রটা আঁকি, একটি ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত। তুমি চিন্তা করো, এটা কিন্তু সমকোণ, এই দুইটার যোগফল, এই দুইটার পার্থক্য বলছে 5 ডিগ্রি। তাহলে জিনিসটা এরকম বুঝাইতেছে যে এটা যদি x হয়, তাহলে এটা কি হয়ে যাবে কি, x-5। তাহলে এই দুইটার যোগফল, এই দুইটা যোগ করলে তো আমি কি জানি, এই দুইটার যোগফল কি হবে বা জানি, এই দুইটার যোগফল কত, 90 ডিগ্রি না। এই যে 90 ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি, আর এই দুইটা যোগফল করলে তারপর 90 ডিগ্রি পাবা। সেখান থেকে কি পাইতেছো, 2x 95, অতএব x is equal to 95 ডিভাইড বাই 2, তাহলে সমান করলে কত আসে, 47.5। তো 47.5 খুব সুন্দর করে বের করছো, বের করে যারা উত্তরটা 47.5 বলবা, তাদেরটাই কিন্তু ভুল হয়ে যাবে। কেন এটা হবে না, কারণ ক্ষুদ্রতম কোণটির মান জানতে চাইছে। তুমি তো x এর মান বের করছো, x এর থেকে আবার 5 কমাইলে তোমার ক্ষুদ্রতম মান পাওয়া যাবে। তাহলে এখান থেকে তুমি কি করবা, 47.5 মাইনাস 5 করলে কত আসে, 42.5। এই 42.5টাই হলো আমাদের কি উত্তর, এটা হলো উত্তর। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এবার আসো, সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো x একক এবং অপর বাহুদ্বয়ের একটি y একক হলে তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত। তো সমকোণী ত্রিভুজটা আমি একটু অঙ্কন করি। এই যে একটা সমকোণী ত্রিভুজ, এবার আমাকে বলছে ত্রিভুজের অতিভুজ কত, x, অতিভুজটা হলো x, অপর বাহুদের একটা y, ধরলাম আমি এটা y, আর এই বাহুটার মান বের করতে বলছে, মানে লম্বের মান বের করতে বলছে। তো তুমি তো সূত্র জানো যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস, এটার নাম কি দিব, নাম দিলাম ভূমি, তাহলে এটা ধরলাম আমি জেড, তাহলে জেড স্কয়ার। সেই জেড এর মানটা বের করতে বলছে। তাহলে জেড স্কয়ার সমান সমান লেখা যায় কি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার উপাশে পাঠিয়ে দিলাম মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে অতএব জেড সমান সমান কি, স্কয়ার টু পাশে পাঠিয়ে দাও, রুট হয়ে যাবে। তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। সো এটা হলো উত্তর। তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার কোথায় আছে, এই যে এটাতে আছে, এটাই হলো উত্তর। বুঝছো সবাই? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। দেখো এরপরে আসি,
পরিমাপটির কোন পরিমাপের জন্য একটা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? তো তোমার তো এখানে অপশন আছে, তুমি কি করবে, সবগুলোকে বর্গ করা শুরু করবা। বড়টার বর্গের সমষ্টি যদি বাকি দুইটার বর্গের সমষ্টির সমান হয় তাহলে বুঝবা যেটা কি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। যেমন আমি যদি এখানে প্রথমটাতে চেক দিই যে 5 এর উপর স্কয়ার মানে কত 25, 4 এর উপর স্কয়ার প্লাস 4 এর উপর স্কয়ার 16 যোগ 16, 16 যোগ 16 মানে কি 32, এটা কি হবে? হবে না, বাদ। পরেরটা যদি চেক করি 5 এর উপর স্কয়ার কত হয় 25, 12 এর উপর স্কয়ার যোগ করলে কত আসে 144, এই দুটাকে যোগ করলে 169, আর দেখো পরেরটা আছে 13 এর উপর স্কয়ার, 13 এর উপর স্কয়ার করলে কিন্তু 169 আসে, তাহলে এটা দিয়ে কি হয়ে যায়, তাহলে এটাই আমাদের উত্তর। বুঝতে পারছি? ওকে, সো এবার খেয়াল করো পরেরটাতে এবিসি ত্রিভুজে এ কোণ বলছে এক সমকোণ হবে। সো আমি যদি একটা এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, আমি যদি এবিসি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এই যে সো এই কোণটাকে বলছে এক সমকোণ, এই যে এটা হলো এ, তাহলে বাকি যে বাহুটা আছে আমি ধরলাম বি এবং সি। সো এটা যদি এক সমকোণ হয় তাহলে এই বিসিটা তো অতিভুজ, প্রথমটা কারেক্ট যে অতিভুজ হলো বিসি, ভালো কথা। ক্ষেত্রফলের হিসাব করলে আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি কে আছে এসি, উচ্চতা কি আছে এবি, তাহলে এবি ইন্টু এবি, এটা তাহলে ভুল, এটা তাহলে কি ভুল, এবি ইন্টু এবি না তো এসি ইন্টু এবি, ক্লিয়ার? আচ্ছা, এরপরে খেয়াল করো বিসি স্কয়ার সমান সমান এই যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এটা কারেক্ট। তাহলে এ এবং সি কি কারেক্ট, এ এবং সি কোথায় আছে এই প্রথমটা, ক্লিয়ার? বুঝছো? দেখো তারপরে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, তাহলে চলো সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুটি হলো অতিভুজ, অবশ্যই আমরা জানি বৃহত্তম বাহুটি অতিভুজ, ওকে ভালো কথা। ক্ষুদ্রতম বাহুদ্বয়ের বর্গের সমষ্টি বৃহত্তম বর্গের সমান, অবশ্যই কারেক্ট। সূক্ষ্মকোণদ্বয়ের পরস্পরের পূরক, সূক্ষ্মকোণ পরস্পরের পূরক, এই পূরক জিনিসটা মনে রাখবা, সূক্ষ্মকোণ দুইটার যোগফল যদি 90 ডিগ্রি হয়, কোণ দুইটার যোগফল যদি কি হয় 90 ডিগ্রি হয় তাহলে সেটাকে বোঝায় পূরক। যদি কোণ দুইটার যোগফল 180 ডিগ্রি হয় তাহলে সেটাকে বলা হয় সম্পূরক। তাহলে যেহেতু এই দুইটা কোণের যোগফল কি 90 ডিগ্রি হয় মানে এটা কি পূরক, কারেক্ট। তাহলে 1 2 3 তিনটাই কারেক্ট, বুঝতেছো? ওকে, সো এবার আসো এখানে একটা ত্রিভুজ আছে, এটা খুব ঝামেলা দেখা যাইতেছে। আচ্ছা দেখি কি কতটুকু ঝামেলা করে। এই কোণটাকে বলছে 90 ডিগ্রি, এই যে এই কোণটাকে 90 ডিগ্রি, পি কিউ, পি কিউ মানে কি, এই যে এটা পি কিউ। তো খেয়াল করো এখান থেকে তুমি মনে রাখবা যে একটা সমবাহু ত্রিভুজ বা একটা ত্রিভুজের মধ্যে তাদের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা তার তৃতীয় বাহুর অর্ধেক হয়, তৃতীয় বাহুর অর্ধেক হয়। একটা ত্রিভুজের মধ্যে যে কোনো দুই বাহুর সংযোজক মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তার তৃতীয় বাহুর অর্ধেক হয়। তাহলে এই তৃতীয় বাহুটা হলো এস 13, 13-র অর্ধেক কি পি কিউ, তাহলে 13/2, 13/2 মানে কত 6.5, 6.5, তাহলে এই যে 6.5 হলো উত্তর, বুঝছো? এরপরটা আসো এ পি কিউ এর পরিসীমা, এ পি কিউ এটার পরিসীমা নির্ণয় করতে বলছে। সো পরিসীমা মানে আমরা জানি কি একটা ত্রিভুজের তিনটা বাহুর যোগফল, তাহলে এটা যদি 6 হয় তাহলে এই বাকি অংশটা কি হবে 6 হবে, আর যদি এটা 13 হয় তাহলে এটা কত আসবে 6.5, এটা কত, তাহলে দেখো তো 6 6.5, আর এটা কি বের করা যাবে না? অবশ্যই বের করা যাবে। কিভাবে বের করবা, তোমার তো সম্পূর্ণটা প্রয়োজন নেই, তোমার দরকার কি এতটুকু। সো এইটার মধ্যে দেখো তো এই যে এটার মধ্যে আবার এটা বলছে কোণ, তাহলে এটা যদি কোণ হয় এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তো ধরলাম আমি এটা হলো এক্স, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে এটা করে ফেলা যাবে। তাহলে অতিভুজ কত আছে 6.5 হোল স্কয়ার সমান সমান লম্ব আর ভূমিকে 6 স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তাহলে আমি সরাসরি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু স্কয়ারটা অবশ্যই পাঠিয়ে দিলে রুট ওভার 6.5 হোল স্কয়ার মাইনাস 6 এর উপর স্কয়ার। ওকে, এখানে ক্যালকুলেশন করলে তুমি যেই মানটা পাবা সেই মানটা কত, আমি যদি একটু চেক দিই ক্যালকুলেটর নিয়ে। ওকে, ক্যালকুলেটর নিয়ে আসি। ওকে, তাহলে রুট ওভার 6.5 এটার উপর স্কয়ার মাইনাস 6 এর উপর স্কয়ার ইকুয়াল চাপ দাও 5/2 মানে 2.5, তাহলে এটা হলো কি 2.5। তো এটা যদি 2.5 হয় তাহলে সবগুলোকে যোগফল, পরিসীমা মানে কি সবগুলোর যোগফল, তাহলে 6 যোগ 6.5 যোগ 2.5, সো কত আসে 12 14 1 15,
তাহলে 15 আসতেছে, এটাই হলো আমাদের উত্তর। 15 কোথায়? এই যে 15, এটা উত্তর। বুঝতেছি? বুঝছো সবাই? ওকে, তারপরে দেখো, আচ্ছা এটা আমাকে প্রমাণ করতে বলছে, এটা আমরা পরে প্রমাণ করতেছি। ওকে, দেখো এগুলো সব প্রমাণগুলো না আমরা আগে এমসিকিউ গুলো সলভ করি। ওকে, সো খেয়াল করো, এখানে কি দিছে? একটা সমকোণী ত্রিভুজ দিছে, বলছে কি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে বলছে ক্ষেত্রফলের সূত্র কি? দেখো এখন কিন্তু আমরা বোর্ড কোশ্চেনগুলো দেখতেছি। বোর্ড কোশ্চেনগুলো করানোর উদ্দেশ্য কি? যেটা তোমরা একটু কনফিডেন্স পাও যে আসলে আমরা বুঝতেছি বা পারবো। সো যা পড়ানো হয়েছে এগুলো দিয়ে কিন্তু তুমি এগুলো সলভ করতে পারবা। সো কিভাবে? দেখো, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ক্ষেত্রফল মানে কি? হাফ ইন্টু ভূমি কোণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি কি আছে এখানে 6, উচ্চতা কত আছে আবার 6, তাহলে 6 6 36, 36কে 2 দ্বারা ভাগ করলে 18 আসে। এই কোশ্চেনটা একটু ভুল আছে, এই 48 জায়গায় 18 হবে, 48 জায়গায় 18 হবে। তো এটাই উত্তর। বুঝতে পারছি? ওকে, এবার আসো, দেখো সেম কোশ্চেন আমরা কিন্তু একটু আগে করে আসছিলাম, ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেন। সো আমরা জানি এখানে দেখো একটা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দিয়ে দিচ্ছে, বৃহত্তম কোণটির মান কত? বৃহত্তম কোণ আমরা সবাই জানি যে এটা হলো √2 আছে, √2 এর উপর স্কয়ার করে দাও, তাহলে 2, আর এটা হলো x স্কয়ার যোগ আবার x স্কয়ার। সো এগুলো আমার দেখে লাভ নেই, আমার দেখতে হবে কি এটা, আর এটা মানে কি 90 ডিগ্রি, ওই যে বৃহত্তম কোণ মানে 90 ডিগ্রি। ওকে, আচ্ছা এবার আসো, বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1600 বর্গমিটার হলে একটি কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য বলতে আসলে কি বুঝাইতেছে? দেখো একটা বর্গাকার, এই যে একটা বর্গ, এই বর্গের ক্ষেত্রফল বলছে 1600 বর্গমিটার। একটি কর্ণের দৈর্ঘ্য মানে কর্ণের দৈর্ঘ্য যদি এটা হয়, এই যে কর্ণের দৈর্ঘ্য এটা, যদি আমি ধরি বাহুটা হলো এক্স, তাহলে প্রত্যেকটা কি হয়ে যাবে? এক্স এক্স, তাহলে বাহুর স্কয়ার মানে কি? ক্ষেত্রফল এক্স স্কয়ার। এখানে কত আছে? 1600 না? তাহলে ক্ষেত্রফলের মান কত আসলে? 1600। তাহলে এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্যটা কিন্তু বের করে ফেলতে পারি। তাহলে এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 1600। তাহলে এক্স এর মান কত আসতেছে? এক্স ইজ ইকুয়াল টু √1600। আর 1600 কে রুট করলে কত আসে? 40। রুট করলে কত আসে? 40। এবার খেয়াল করো, আমাকে বলছে কি যে এর কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? তুমি চাইলে সরাসরি মনে রাখতে পারো √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, বাট তোমার মনে নাই পরীক্ষা হলে। তুমি কি করবা? তুমি এই এতটুকু অংশ একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ চিন্তা করো। সমকোণী ত্রিভুজ, এই অংশটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে তুমি বলতে পারো না যে অতিভুজ স্কয়ার, এই যে কর্ণের দৈর্ঘ্য স্কয়ার, কর্ণ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তাহলে কি 2x স্কয়ার। তাহলে কর্ণটা কি আসতেছে? কর্ণটা কি আসতেছে? স্কয়ারটা পাশে পাঠাতে √2, তাহলে √2 ইন্টু এক্স। তাহলে এটা কি পাইতেছো? √2 ইন্টু এক্স। তাহলে এক্স এর মান তো তুমি জানো 40, তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2 ইন্টু 40, 40। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো একেবারে 40√2, 40√2। এটাই হলো উত্তর। বুঝছো? বুঝছো? আচ্ছা খেয়াল করো, বর্গাকার বাগানের ক্ষেত্রফল যদি তোমার কি থাকে 1600 বর্গমিটার হয়, তাহলে এর একটি কর্ণের দৈর্ঘ্য কত? তো তুমি একটু অলরেডি বের করে ফেলছি, দেখো এটা একটু মিস্টেক আসছে, এটা একটু মিস্টেক আসছে, ঠিক আছে, এটা একটু মিস্টেক আসছে, এটা বাদ। ওকে, লাস্ট কোশ্চেন আমাদের, লাস্ট কোশ্চেন কি দেখো, এবি বলছে বিসির উপর লম্ব, এবি বলছে বিসির উপর লম্ব, ভিসি বলছে 3 সেন্টিমিটার, ভিসি মানে কি 3 সেন্টিমিটার, আর এসি মানে কত? 5 সেন্টিমিটার, এসি মানে কত? 5 সেন্টিমিটার। আমাকে বলছে এবি এর মান নিচের কোনটি? এবির মান মানে কি? লম্বের মান, ভূমির মান। কিসের মান? ভূমির মান। সো ভূমির মান যদি বের করতে হয় তাহলে 3, এটা কি হয়ে যাবে? 4 হবে। ক্যালকুলেশন করে দেখবা 4। তাহলে 4 মানে কি? নিচের কোনটি? এবি এর মান নিচের কোনটি? এটা একটু মিস্টেক আসছে, হ্যাঁ এগুলো মিস্টেক আসছে। ওকে, 4 হবে। এবি এর মান কত আসবে? 4 আসবে, ঠিক আছে 4। ওকে, সো আগামীকাল যেহেতু তোমাদের পরীক্ষা, আমি আর সময় নষ্ট না করি, তোমরা ঠিকঠাক মতো পরীক্ষার প্রিপারেশন নাও, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর ইনশাল্লাহ ম্যাথ পরীক্ষার আগে আমরা আর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর সো তোমাদের যারা ক্লাসগুলো করো নাই, আজকের ক্লাসটা কন্টিনিউ করতে পারো না, আগামীকাল যেহেতু পরীক্ষা আমি প্রেশার দিব না। সো যেহেতু আগামীকাল পরীক্ষা, ওই পরীক্ষার পড়া পড়তে থাকো, পরবর্তীতে এই ক্লাসটা করে দেওয়ার চেষ্টা করবা। সেখানে আরো কিছু সৃজনশীল অ্যাড করা ছিল, সো স্লাইড সম্পূর্ণটা তোমাদের দিয়ে দিব, যতটুকু আমি করাইছি করাইলাম, যতগুলো করাই নেই সেগুলো তোমরা বাসায় করার চেষ্টা করবা। সো এই স্লাইডে যা আছে সেগুলো যদি তুমি বুঝে পড়ো, তাহলে এই চ্যাপ্টার থেকে আর কোনো ধরনের সমস্যা হবে না।
সো এই স্লাইডে যা আছে সবগুলো বাসায় একটু নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবা। সমস্যা হলে আমাকে নক দিবা। তো আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামীকাল পরীক্ষার জন্য শুভকামনা রইল। সবার পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।